শুভ সন্ধ্যা সকলকে। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমরা এসএলএসটি বাংলার একটি প্রস্তুতির খুঁটিনাটি বা স্ট্র্যাটেজিক ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় সৌমিক স্যার। তো আমি আর দেরি করব না, আমি স্যারকে অনুরোধ করবো আজকের ক্লাস শুরু করার জন্য। থ্যাংক ইউ স্যার। সকলকে অনেক অনেক শুভ কামনা এবং তার সাথে শুভ সন্ধ্যা। স্যারকেও শুভ সন্ধ্যা। আজকে আমরা এসএসসি এসএলএসটি বেঙ্গলি যে স্ট্র্যাটেজিক ক্লাস করছি, আশা করি এই ক্লাসটি করবার পর যারা যারা ক্লাসে জয়েন হয়েছে ইতিমধ্যে এবং যারা পরবর্তীতে জয়েন হতে চলেছো, তারা সকলে এসএলএসটি বেঙ্গলি কিভাবে প্রস্তুতি নেবে, কি কি পড়তে হবে, কতটা পড়তে হবে, প্রশ্ন কেমন হতে পারে, এই সকল সংক্রান্ত আর কোনো কনফিউশন থাকবে না। আমি একদম চলে যাচ্ছি যে এসএলএসটি বেঙ্গলি আমরা জানি 9, 10 এবং 11, 12 এইভাবে দুটি সেকশনে ভাগ করা থাকবে। 9, 10 এর সিলেবাসের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন নবম ও দশম শ্রেণী, সাহিত্য সম্ভার নবম ও দশম শ্রেণী, প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি, এগুলি পড়তে হবে। এবার সাথে সাথে তোমাদের প্রশ্ন, স্যার এই বইগুলো কোথায় পাবো, টেক্সট পিডিএফ কোথায় পাবো? এই পিডিএফ তোমরা বিএসএসইআই যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবে। এছাড়া তোমরা নেট থেকেও ডাউনলোড করতে পারো। এইবার যেটা এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং টেক্সট কিভাবে পড়তে হবে। টেক্সট যখনই পড়তে হবে, এবং একদম সহজভাবে বলছি, দেখো এত বছর পর একটা পরীক্ষা হচ্ছে, তার মানে পরীক্ষার গুরুত্ব কতখানি সেটা আমাকে আর আলাদা করে বলতে হবে না, তোমরা ইতিমধ্যে সেটা জানো। তাই একটাই সুযোগ এবং সেই সুযোগেই আমাদের সাফল্য পেতে হবে, এই লক্ষ্যে কিন্তু অবিচল থাকতে হবে। তার জন্য টেক্সটের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বারবার বলছি, টেক্সটটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে এবং একটি বার নয়, অন্তত 2টো বার টেক্সট পড়তে হবে। সেটা যদি 3 হয় সংখ্যাটা, 3 বার যদি পড়ো তাহলে সব থেকে ভালো হয়। স্যার কোন কোন জায়গাটা বেশি গুরুত্ব দিয়ে পড়বো? ধরো কারো নাম রয়েছে, কারোর সাথে কারো সম্পর্ক রয়েছে, কোনো তথ্য রয়েছে, বা এমন কোনো প্রসঙ্গ বা এমন কোনো লাইন যেটা খুব ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন, স্যার এই লাইনগুলো কি করে বুঝবো? একটা যে কোনো গল্প বা কবিতা পড়লে এবং তার পাশাপাশি যদি স্টাডি মেটেরিয়ালস ফলো করা যায় বা বিভিন্ন সহায়িকা বইও দেখা যায়, তাহলেও কিন্তু একটা বোঝা যায় যে এই এই লাইনগুলো ইম্পর্টেন্ট। এবার সেই লাইনগুলো কি প্রসঙ্গে বলেছে, কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, এই তথ্যগুলো একটু জানা দরকার। কারণ টেক্সট ওরিয়েন্টেড প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লাইন তুলে দেয়। কবিতাগুলো কি স্যার মুখস্থ করার প্রয়োজন? না, কবিতা মুখস্থ করার প্রয়োজন নেই। উৎস জানতে হবে, প্রত্যেকটি শব্দের অর্থ জানতে হবে, প্রেক্ষাপট জানতে হবে, এগুলো কিন্তু জানতে হবে, মুখস্থ করবার দরকার নেই। হ্যাঁ, 2-1টা এরকম প্রশ্ন হয়তো শূন্যস্থান পূরণ দিতে পারে, তাহলে স্যার তাহলে তো মুখস্থ করতে হবে। দেখো একটা সহজ কথা বলি, এত কিছু পড়ছো তার উপর যদি বলি মুখস্থ করতে, চাপটা একটু অধিক হয়ে যায় না? ওই 2-1টা প্রশ্নের জন্য আমার মনে হয় মুখস্থ করাটা দরকার নেই। হ্যাঁ, তাহলে স্যার এগুলো কি করে করব এরকম শূন্যস্থান পূরণ যদি আসে? সেক্ষেত্রে যদি কবিতাগুলো একটু প্র্যাকটিস করো না, ওই অপশন থেকেই মোটামুটি বুঝে নেওয়া যায় যে শূন্যস্থানে কি বসতে পারে, একটা আইডিয়া করে নেওয়া যায়। দেখো সব যে প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে একদম হুবহু, কিছু কিন্তু কনসেপচুয়াল প্রশ্নও কিন্তু থাকবে, ধারণা ভিত্তিক, এটা কিন্তু মাথায় রেখো। এখান থেকে কি কি পড়বো স্যার এই টেক্সট থেকে? অতি অবশ্যই যিনি লিখছেন অর্থাৎ লেখক বা কবি, তার সম্পর্কে জানতে হবে, তার অন্য কোনো শ্রেষ্ঠ গ্রন্থ বা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, তিনি কি কি পুরস্কার পেয়েছেন, কোথায় জন্মগ্রহণ করেছে, এগুলো জানতে হবে। এবং টেক্সটের বিষয়বস্তু সম্পর্কে তো ইতিমধ্যেই বললাম, সেটা খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়া সেই টেক্সটের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর মধ্যে বারবার করে আমাদের টেক্সটটা পড়ে সেই চরিত্রগুলো কে কোন ধর্মী, কোন চরিত্র হয়তো ট্র্যাজিক ধর্মী, কোন চরিত্র হয়তো তার মধ্যে হয়তো কমেডি আলাপনটা বেশি, এগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। আবার কিছু কিছু টেক্সটে, সেটা গদ্য হতে পারে বা পদ্য হতে পারে, আমরা কিছু টিকা আকারে পাই, কারণ এরকম প্রচুর পৌরাণিক ব্যাখ্যা চলে আসে কিছু কিছু টেক্সটে। সেই পৌরাণিক ব্যাখ্যাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে।
এইভাবে কিন্তু আমাদের, এছাড়া টেক্সট থেকে কিন্তু ভাষাভিত্তিক প্রশ্নও আসবে, অর্থাৎ সমাসের প্রশ্ন আসতে পারে, কারকের প্রশ্ন আসতে পারে, সন্ধির প্রশ্ন আসতে পারে, প্রত্যয়। স্যার তাহলে কি করে করব? অতি অবশ্যই ব্যাকরণটা আগে ঠিক করতে হবে, তারপরে টেক্সট ভিত্তিক সেগুলোর প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ যে ব্যাকরণের যখন আমি ক্লাস করছি, সেই ব্যাকরণের ক্লাসে আমাকে ব্যাকরণ তো প্র্যাকটিস করব, বাইরের ব্যাকরণ তো করবই, পাশাপাশি টেক্সট ওরিয়েন্টেড ব্যাকরণও কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। এবার আসি সাহিত্যের ইতিহাস। তাহলে এটা গেল একটা টেক্সট থেকে কিভাবে প্রস্তুতি নেব। তোমাদের যার যা যাবতীয় প্রশ্ন থাকছে তোমরা সেগুলো নোট ডাউন করে রেখে দাও, আমি ক্লাস শেষে অতি অবশ্যই তোমাদের সে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, দেখো সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে এটা কিন্তু বারবার বলে আসেছি, এটা এমন একটা টপিক, ব্যাকরণ এমন একটা টপিক যেটা কিন্তু কখনো অদল বদল হয় না। টেক্সট হয়তো দু একটা বাদ দিতে পারে বা দু একটা যোগ হতে পারে, কিন্তু সাহিত্যের ইতিহাস বা ব্যাকরণে কিন্তু সেভাবে অদল বদল হয় না। চর্যাপদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চর্যাপদ, চর্যাপদের যাবতীয় যে সকল প্রশ্ন, টিকাকার কে ছিল, কার বেশি পদ পাওয়া গেছে, কোথা থেকে পাওয়া গেছে, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপালে গিয়েছিলেন, এই সকল কিন্তু আমাদের জানতে হবে। চর্যার ভাষা কি, চর্যার টিকাকার কে ছিল, সকল কিছু। শ্রীকৃষ্ণ কীর্তন থেকেও কবে কোথা থেকে পুঁথি আবিষ্কার হলো, এর যে পালাগুলো রয়েছে তার নাম। এছাড়া আমাদের বৈষ্ণব পদাবলী, পদাবলী সাহিত্য থেকে আমাদের কিন্তু পড়তে হচ্ছে শুধুমাত্র চারজনকে, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। এখান থেকে ছাত্রছাত্রীদের যে কনফিউশনটা থাকে যে স্যার এনাদের যত পদ আছে সেই সব পদগুলো কি মুখস্থ করতে হবে বা পড়ে ফেলতে হবে? না, সকল পদ নয়, যে সকল পদ উল্লেখযোগ্য সেই সকল পদের তালিকা অতি অবশ্যই ক্লাসে বলে দেওয়া হবে। এত কম সময় তো আর এতগুলো পদ বলে দেওয়া সম্ভব নয়, কিন্তু ক্লাস যখন হবে তখন অতি অবশ্যই সেটা বলে দেওয়া হবে। এছাড়া এখান থেকে পড়তে হবে যে পদাবলী নামের উৎপত্তি কি, বা পদাবলী যে ইতিহাস, সেই ইতিহাসের ক্ষেত্রে চৈতন্য পূর্ব যুগের বা চৈতন্য সমকালীন যুগের বা চৈতন্য পরবর্তী যুগের পদাবলীর কি বৈশিষ্ট্য, বা সেই সময়কার পদাবলিকার কারা কারা ছিলেন, চৈতন্য পূর্ববর্তী পদাবলিকার কারা ছিলেন, চৈতন্য পরবর্তী কারা ছিলেন। যেমন একটা ছোট্ট ব্যাপার বলি, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। চৈতন্যদেবের আবির্ভাবের আগে যে পদাবলী ছিল, সেই পদাবলী ছিল মূলত কিন্তু একটা শৃঙ্গার রসের ব্যাপার ছিল, কিন্তু মানবতা বা মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে যে একটা প্রেম, যে ভালোবাসা, তার কিন্তু পরিমাণটা অনেক কম ছিল। কিন্তু চৈতন্যদেব এলেন, তিনি একদম হিরো হয়ে গেলেন বাঙালি সমাজে, কারণ তার একটা ডায়লগ বা কথার দ্বারা তিনি বলছেন যে জন্ম বড় নয়, কর্ম বড়। অর্থাৎ তুমি যে যেখানে খুশি তুমি জন্মাতে পারো, এটা তো আর আমার হাতে নেই আমি কোথায় জন্মাবো, কিন্তু আমি আমার কর্মের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই আমি কিন্তু সকলের মনে জায়গা করে নিতে পারি, কারণ কীর্তি যস্য সজীবতি, অর্থাৎ কীর্তিমান ব্যক্তি কিন্তু সারা জীবন মানুষের মনে থাকে। এই কথার দ্বারা যারা সমাজের নিম্ন বর্গের মানুষ, তারা একদম চৈতন্যদেবকে রাতারাতি হিরো করে ফেলতো, এবং তার ওই যে আকুতি, তার ওই যে ভালোবাসা সকলকে মানবতার মন্ত্রে দীক্ষিত করলো। তাই চৈতন্য পরবর্তী যুগে যত পদাবলী এলো বা পদ এলো, সেই সকলের মধ্যে যেন একটা মানবতার যে ভাব সেটা আরো বেশি করে এলো, এবং চরিত্রগুলো অনেক বেশি মানবীয় হয়ে উঠলো। যেন চরিত্রগুলো আর সেই ঠাকুর, দেব দেবী এরকম থাকলো না, যেন মনে হলো আমাদের ঘরের ছেলে মেয়ের কথা বলছে। এইবার আমরা আসি যে এখান থেকে আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, যেমন কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ, আর ওই যেটা বলছিলাম যে সকল পদগুলি উল্লেখযোগ্য সেই সকল পদগুলি একটু আমাদেরকে পড়তে হবে তার ভেতরের অর্থ জানার জন্য। এক্ষেত্রে আবারও বলছি, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করার কিন্তু দরকার নেই, বারবার বলছি। এছাড়া যেমন হচ্ছে, এছাড়া আমার এখান থেকে এই চণ্ডীদাস, বিদ্যাপতি, বিশেষ করে বিদ্যাপতি, তার যে বিভিন্ন অন্যান্য গ্রন্থ সেগুলো পড়তে হবে। অর্থাৎ এই জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, এনাদের যে ব্যক্তি জীবন তার সম্পর্ক আমাকে জানতে হবে। এবার আসি মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য মানেই হচ্ছে একটা বিরাট বড় সিলেবাস। স্যার কি কি পড়বো? যা সিলেবাসে আছে অতি অবশ্যই সেগুলোই পড়তে হবে, কিন্তু তার পাশাপাশি অন্য কিছু তথ্য জানতে হবে।
যেমন মঙ্গল কাব্য কেন মঙ্গল নাম হলো, এই যে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার গান গাওয়া হতো বলে এটার নাম মঙ্গল কাব্য, বা এই মঙ্গল গানের মাধ্যমে মানুষের মঙ্গল সাধন হতো, তাই এর নাম মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল আছে, ধর্ম মঙ্গল আছে, চণ্ডী মঙ্গল আছে, শিবায়ন আছে, অন্নদা মঙ্গল আছে। আমাকে চণ্ডী মঙ্গলে পড়তে হচ্ছে মুকুন্দ চক্রবর্তীকে, অন্নদা মঙ্গল ভারতচন্দ্র রায়, বিজয়গুপ্ত, কেতকাদাস ক্ষেমানন্দ, এদেরকে পড়তে হচ্ছে আমাদের হচ্ছে মনসা মঙ্গলে, আর ঘনরাম চক্রবর্তীকে আমাদের কিন্তু পড়তে হচ্ছে ধর্মমঙ্গলের ক্ষেত্রে। রূপরাম চক্রবর্তী পড়তে হচ্ছে না। এবার আমি একটু বলি, যেমন অন্য যারা পদাবলিকার রয়েছে তাদের সম্পর্কে কি একদম না পড়ে চলে যাব? না, একদম না পড়ে যেও না। তারা কোথাকার রচনাকার ছিল, তাদের গ্রন্থের নাম, এই দুটো তথ্য অন্তত জেনে যেও। বাকি সিলেবাসে যারা রয়েছে, এই মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয়গুপ্ত, কেতকাদাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী, এদের সম্পর্কে একদম ইন ডিটেলস, তাদের জন্ম পরিচয়, রচনাকাল, তারপর তাদের কাব্যের উল্লেখযোগ্য কিছু লাইন, এই কাব্যগুলো টেক্সট হিসেবে পড়ার দরকার নেই, কারণ এত কম সময়ের মধ্যে সেটা সম্ভবপরও নয়। কিন্তু উল্লেখযোগ্য কিছু লাইন সেগুলো ক্লাসে বলে দেওয়া হবে, সেগুলো একটুখানি স্টাডি করা। এবার এই যে অনুবাদ সাহিত্য, দেখো কৃত্তিবাস ওঝা রামায়ণের ক্ষেত্রে, মালাধর বসু ভাগবতের ক্ষেত্রে, কাশিরাম দাস মহাভারতের ক্ষেত্রে, বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের রচনার নাম, কোন শতাব্দীর ছিলেন একটুখানি জানতে হবে। কিন্তু এই কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, এনাদের সম্পর্কে কিন্তু ইন ডিটেল জানতে হবে। একইভাবে চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে কিন্তু তাদের ব্যক্তিগত জীবন, তাদের যে গ্রন্থ রচনা করছে সেই গ্রন্থের বৈশিষ্ট্য, গ্রন্থ সম্পর্কিত যাবতীয় তথ্য, সেগুলো কিন্তু আমাদের নখদর্পণে রাখতে হবে। আরাকান রাজসভার ক্ষেত্রে আমরা আলাওল ও দৌলত কাজী সম্পর্কে ইন ডিটেলস পড়বো, কিন্তু আরাকান রাজসভা তার সম্পর্কে একটু কিন্তু আমাদের জেনে রাখতে হবে। শাক্ত পদাবলী, এতক্ষণ বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা হলো, শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের যেগুলো উল্লেখযোগ্য পদ সেগুলো ক্লাসে বলে দেওয়া হবে। সেই সকল পদ মুখস্থ নয়, তাদের অর্থটা জানা, যাতে করে লাইন তুলে প্রশ্ন এলে সে অর্থটা লেখা যায়। এরপর তাদের সম্পর্কে ইন ডিটেলস আমাদেরকে জানতে হবে। কিন্তু শাক্ত পদাবলী, যেমন বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে পদাবলী কি, পদাবলীর যে বিভিন্ন রকম যেমন মাথুর পর্যায়, তারপরে অনুরাগ পর্যায়, পূর্বরাগ পর্যায় সম্পর্কে আমরা জানবো। এখানে শাক্ত পদাবলীর ক্ষেত্রে যে ভক্তের আকুতি পর্যায়, এই আগমনী বিজয়া পর্যায়, এগুলো কিন্তু আমাদের একটু একটু জানতে হবে। বা প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে যারা রয়েছে তাদের পড়তে হচ্ছে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, জগদীশ চন্দ্র বসু, বিনায়ক ঘোষ। এনাদের যা যা রচনা রয়েছে, প্রথম রচনা, শেষ রচনা, প্রথম প্রকাশিত, শেষ প্রকাশিত, রচনাকাল, প্রকাশকাল, সেগুলো জানতে হবে। ব্যক্তি জীবন জানতে হবে, যদি কোনো উল্লেখযোগ্য কোনো তথ্য থাকে সেগুলো জানতে হবে। কিন্তু কাব্য সাহিত্যের ক্ষেত্রে আমাদের মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এনাদেরকে পড়তে হবে। কাব্য সাহিত্যের ক্ষেত্রে সাধারণত স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন আসে, স্যার এনাদের সব কবিতাগুলো কি পড়ে ফেলতে হবে বা কাব্যগ্রন্থ? দেখো, একদম সহজ কথায় বলি, এত কম সময় এত পড়া কখনোই সম্ভব নয়, ঠিক আছে? এবং তার জন্য তাহলে কি করতে হবে, ক্লাসে যে সকল উল্লেখযোগ্য লাইনগুলো বলে দেওয়া হবে সেগুলো একটুখানি স্টাডি করা, এবং প্রত্যেকটা, যেমন গদ্যের ক্ষেত্রে বলি বা কাব্যের ক্ষেত্রে বলি বা কথা সাহিত্য বা উপন্যাসের ক্ষেত্রে বলি বা ছোট গল্পের ক্ষেত্রে বলি, একটুখানি উল্লেখযোগ্য রচনাগুলোর জিসটা জেনে রাখা, সার সংক্ষেপটা, যে এর মধ্যে এই ঘটনা রয়েছে। যেমন আমাকে যদি এখন রক্তকরবীর মধ্যে কি ঘটনা রয়েছে, যে রক্তকরবী একটা অচলায়তন ভাঙার কথা বলা হয়েছে, এখানে রাজা চরিত্র রয়েছে, তারপর এখানে নন্দিনী চরিত্র রয়েছে, এরা কিন্তু খুবই উল্লেখযোগ্য চরিত্র সেখানকার। একইভাবে কথা সাহিত্যের ক্ষেত্রে আমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম বা রাজশেখর বসু, প্রেমেন্দ্র মিত্র, বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু। এনাদের ছোট গল্প, উপন্যাসের তালিকা, রচনাকাল, প্রকাশকাল, রচনাকাল প্রকাশকাল একও হতে পারে, আবার অন্যও হতে পারে। এছাড়া তার প্রথম লেখা গল্প, হয়তো শেষ লেখা কোনো গল্প, বা শেষ প্রকাশিত, হয়তো মৃত্যুর পর কোনো একটা কিছু প্রকাশ হচ্ছে, তাহলে সেটা শেষ প্রকাশিত। নাটকের ক্ষেত্রে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, ডি.এল. রায়, রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে হবে।
তার এবং নাটকের ক্ষেত্রে নাটক সমগ্রটা পড়বার দরকার নেই, যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন আমাদের যদি দীনবন্ধু মিত্রকে নিয়ে যদি তার নীল দর্পণ নাটকটা কি স্যার আমি তাহলে পড়ে নেব? না, সেখানকার কিছু উল্লেখযোগ্য চরিত্র, এছাড়া হচ্ছে সেই চরিত্রগুলো কোন দেখা গেল নাটকের ক্ষেত্রে কি কি হয়, সেই নাটকটা আবার মঞ্চস্থ হয়, তাহলে নাটক রচনাকাল প্রকাশকাল, পাশাপাশি সেই নাটকটা যবে মঞ্চস্থ হচ্ছে সেটাও জানতে হবে যে কবে কোন নাট্যালয় সেটা হচ্ছে মঞ্চস্থ হয়েছিল, এবং কিছু উল্লেখযোগ্য চরিত্রে কি অভিনয় করেছিল সেটাও জানতে হবে। যেমন নীলদর্পণ নাটকে যে অত্যাচারী যে উড সাহেব ছিল তার চরিত্রে অভিনয় করেছিল অর্ধেন্দু শেখর মুস্তাফি, এবং তার অভিনয়টা এতটাই সাবলীল ছিল যে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটকটি দেখতে গিয়ে মানে রাগান্বিত হয়ে, এত সাবলীল নাটকটা ছিল যে যেন মনে হচ্ছিল সত্যিকারের ইংরেজ নিচের পায়ের চটি ছুঁড়ে অর্ধেন্দু শেখর মুস্তাফিকে মারে, এবং অর্ধেন্দু শেখর মুস্তাফি তারপরে একটা কথাই বলে যে এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, কারণ সত্যিই তো আমি চরিত্রটা সেভাবে ফুটিয়েছি বলেই আজকে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মানুষের থেকে তিরস্কার স্বরূপ এই উপহারটা পেলাম। এছাড়া আমাদের যেটা পড়তে হবে, দেখা গেল কোনো গ্রন্থ বা কোনো কাব্য কাউকে উৎসর্গ করা হয়েছে সেটা কিন্তু জানতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বলি, উপন্যাসে বলি, যে উল্লেখযোগ্য চরিত্র রয়েছে সেই চরিত্রগুলো কোথাকার। যেমন অতিথি গল্পের একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে তারাপদ, সমাপ্তি গল্পের একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মৃন্ময়, এগুলো কিন্তু জানতে হবে। এবার প্রশ্ন, স্যার এগুলো কোথা থেকে পাবো? অতি অবশ্যই যখন ক্লাস হবে তার তালিকা সেগুলো দিয়ে দেওয়া হবে। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে টপিকটা রয়েছে না, এই ভারতীয় সাহিত্য আর আন্তর্জাতিক সাহিত্য, এখানে কিন্তু একটুখানি কনফিউশন থাকে, এবং এখানে কি পড়বো কতটুকুনি পড়বো সেরকম স্টাডি মেটেরিয়ালস না থাকার দরুন স্টুডেন্টসদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। দেখো, ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে আমাদের কালিদাস, শূদ্রক, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় টেন্ডুলকর, গোপীনাথ মহন্তি, আয়াপ্পা পানিক্কর এনারা রয়েছে। যেমন উড়িষ্যার রয়েছে গোপীনাথ মহন্তি, তারপর উড়িয়া যিনি রয়েছেন, কালিদাস সংস্কৃতের ক্ষেত্রে রয়েছে, এরকম করে রয়েছে। কিন্তু আন্তর্জাতিক সাহিত্যের ক্ষেত্রে কিন্তু ইংরেজি সাহিত্য নয়, আন্তর্জাতিক সাহিত্য। কেউ কেউ ইংল্যান্ডের রয়েছে, কেউ কেউ আমেরিকার রয়েছেন, কেউ কেউ চিলির রয়েছেন, এরকম কিন্তু অনেক কিছু রয়েছে। এখানে স্প্যানিশ ভাষায় লেখা রচনাকারও কিন্তু রয়েছে। শেক্সপিয়ার, টলস্টয়, চেখভ, মপাসা, গেটে, পাবলো নেরুদা, গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট এনারা কিন্তু রয়েছেন। এনাদের সম্পর্কে, সে ভারতীয় সাহিত্য বলি বা আধুনিক সাহিত্য বলি, এনাদের জন্মবৃত্তান্ত জানতে হবে, রচনাকাল জানতে হবে, প্রকাশকাল জানতে হবে, উল্লেখযোগ্য যদি কোনো পত্রিকার সাথে যুক্ত হন বা প্রথম কিছু কাব্যগ্রন্থ বের করেন, শেষ কাব্যগ্রন্থ বা প্রথম রচনা, শেষ রচনা, মৃত্যুর পর প্রকাশিত রচনা, কি কি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছে, এগুলো জানতে হবে। কিন্তু এই প্রত্যেকটা টপিক থেকে কোন কোন বই ফলো করা যেতে পারে তার তালিকাও আমি দেখাবো, এবং তার পাশাপাশি তোমাদের সাথে সেটাও বলে দেবো, যাতে করে মানে শুরুতে যেটা বলেছিলাম, আজকের এই একটা ক্লাস করবার পর আশা করি এসএলএসটির প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না পড়বার ক্ষেত্রে। এবার আসি ইংরেজি থেকে বাংলা অনুবাদ। একটা সহজ ব্যাপার, বহু ছোটবেলা থেকে তোমরা করছো, কিন্তু তবুও ভুল হয়। কেন ভুল হয়? কারণ আমরা যে অনুবাদটা করতে চাই না, অনেকেই, সকলের কথা বলছি না, অনেকে সেটা আক্ষরিক অনুবাদ হয়ে যায়, কিন্তু এখানে চাই মর্মানুবাদ। যেমন আই এম এ বয়, ব্যাপারটাকে আমি একটি ছেলে, কিন্তু আমি যদি বলি আমি হই একজন ছেলে, হ্যাঁ এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু মর্মানুবাদ হলো না, অর্থাৎ ব্যাপারটা কেমন কাঠখোট্টা হয়ে গেল। মানে ভাষার, প্রত্যেকটা ভাষার তো একটা আলাদা ভঙ্গি থাকে, একটা সরসতা থাকে, সেটা কিন্তু অনুবাদের ক্ষেত্রে মিস করে গেল। তাই এরকম প্রচুর অনুবাদক আছে যারা কিন্তু এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করতে গিয়ে ঠিকঠাক অনুবাদ না করার ফলে যে ভাষার যে একটা সরসতা সেটা নষ্ট হয়ে গেছে। তাই সকলেই কিন্তু অনুবাদক হতে পারে না। অনুবাদ করতে পারে কিন্তু সঠিক অনুবাদক হতে পারে না, কারণ মর্মানুবাদ করতে হয়। এর ক্ষেত্রে কি করতে হবে? এর ক্ষেত্রে আমাদের অতি অবশ্যই যে প্র্যাকটিস সেট দেওয়া হবে ক্লাসে পরে বা ক্লাসে মক যেরকম ভাবে বলে দেওয়া হবে সেটা ফলো করতে হবে। সর্বপ্রথম যেটা করতে হবে, গ্রামার পোর্শনটা আমাদের কিন্তু খুব ভালো করে আয়ত্ত করতে হবে, আর ইংরাজি স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে। কারণ একটা পোর্শন দিল, সেই পোর্শনটার হয়তো আমাদের যে ইংরেজি যদি শব্দগুলো ঠিকঠাক বাংলা অর্থ না জানি সেক্ষেত্রে কিন্তু হবে না। এখান থেকে এমসিকিউ প্রশ্ন কেমন আসতে পারে, এখান থেকে হয়তো একটা লাইন যে কোনো তুলে দিল যে এর বাংলা
প্রতিশব্দ কি হবে তার 4টা অপশন থাকলো, বা কোনো একটা ইংরেজি শব্দের তার যে বাংলা অর্থ কি হতে পারে, তাহলে আমাকে কি ইংরেজি শব্দের কিন্তু বাংলা অর্থগুলো জানতে হবে। এবং জানবো কি করে, যখন আমরা এটার বিভিন্ন রকম ভাবে স্টক অফ ওয়ার্ড বাড়াতে থাকবো, তখনই কিন্তু আমরা এটা জানতে পারবো। এবার আসি ব্যাকরণের ক্ষেত্রে। ব্যাকরণের ক্ষেত্রে কি কি থাকবে? ধ্বনি থাকবে, শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য। আমরা জানি যা আমরা মুখে আওয়াজ করি সেটা ধ্বনি, সেটাই লিখে ফেললে বর্ণ হয়ে যায়। পাশাপাশি বর্ণ মিলে অর্থ প্রকাশ করলে সেটা শব্দ হয়। অনেকগুলি শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করলে সেটা বাক্য হয়। এবার ধ্বনির বিভিন্ন রকম যে পরিবর্তনের যে রীতি, স্বরভক্তি, বিপ্রকর্ষ, অভিনিহিতি, অভিশ্রুতি, রকারি, সকারি, এই সকল কিন্তু এর মধ্যে আলোচনার করা হবে। এরপরই আসি যে উপসর্গ অনুসর্গ। জানো তোমরা, আগে যেটা বসে সেটা হচ্ছে উপসর্গ, যেটা পরে বসে সেটা অনুসর্গ। যেমন ভাতের আগে প্র বসলো, প্র উপসর্গ বসে প্রভাত হলো। এছাড়া ধাতু প্রত্যয়, ক্রিয়ার যে মূল যে উৎপত্তি স্থল সেটা ধাতু, প্রত্যয়ের থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে। একইভাবে পদের ক্ষেত্রে আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া নিয়ে সব থেকে বেশি আলোচনা করব। ক্রিয়ার ক্ষেত্রে সকর্মক ক্রিয়া কি, অকর্মক ক্রিয়া কি। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলে অকর্মক ক্রিয়া। আমি ভাত খাই, এখানে খাইটা ক্রিয়া, তার কর্ম আছে, কি খায় না ভাত খায়, তাহলে এটা সকর্মক ক্রিয়া। আমি খাই, এখানে কি খাই বলা নেই, তাহলে ক্রিয়ার কর্ম নেই, এটা অকর্মক ক্রিয়া। এছাড়া মুখ্য কর্ম, গৌণ কর্ম রয়েছে। মুখ্য কর্ম সাধারণত অপ্রাণীবাচক হয়, গৌণ কর্ম সাধারণত প্রাণীবাচক হয়। সমাসের ক্ষেত্রে প্রত্যেকটি সমাসের আমাদেরকে উদাহরণ এবং কাকে বলে সেই সংজ্ঞাটা কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে, মুখস্থ নয়, বুঝতে হবে যে তৎপুরুষ সমাস। এছাড়া কিছু কিছু ট্যাকটিস তো অতি অবশ্যই রয়েছে। যেমন উপপদের ক্ষেত্রে আমরা দেখেছি উপপদও যে থাকে, মধ্যপদলোপিতেও যে বা যিনি থাকতে পারে, তাহলে কিভাবে চিনবো, এই ধর বিভিন্ন রকম যে ট্রিক্স সেগুলোও কিন্তু বলে দেওয়া হবে। এছাড়া বাক্যের ক্ষেত্রে যেমন উদ্দেশ্য, বিদেহ কি, তারপর এই যে ক্রিয়াখণ্ড, বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, বাক্যের যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য, এবং এক বাক্য থেকে যে আরেক বাক্যে রূপান্তর, সে সম্পর্কিত আমাদের কিন্তু জ্ঞান আরোহণ করতে হবে বা জানতে হবে। বাচ্যের ক্ষেত্রে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য তো রয়েছে। যে বাচ্চে কর্তার প্রাধান্য সেটা কর্তৃবাচ্য, যে বাচ্চে কর্মের প্রাধান্য সেটা কর্মবাচ্য, যে বাচ্চে ক্রিয়ার প্রাধান্য তাকে ভাববাচ্য বলে। এছাড়াও আরেকটি বাচ্য রয়েছে কর্মকর্তৃবাচ্য, যখন সাধারণত কর্তা উপস্থিত থাকে না, কর্মকেই কর্তা বলে মনে হয়, সেটাই হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এবং এক্ষেত্রে কে এবং কি দুটো কে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে একই উত্তর পাওয়া যায়। যেমন শাক বাজছে, কি বাজছে, শাক বাজছে, কে বাজছে, শাক বাজছে, এটা কর্মকর্তৃবাচ্য। বাঁশ ভাঙে, কি ভাঙে, বাঁশ ভাঙে, কে ভাঙে, বাঁশ ভাঙে। এটা গেল 9-10 এর সিলেবাস। এবার আমরা আসি এসএলএসটি বেঙ্গলি সিলেবাস 11-12 এর ক্ষেত্রে, যারা 11-12 দিতে পারবে মাস্টার্স করার পর। এখানেও কিন্তু আমাদের 9-10 এর যে সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার পড়তে হবে। এছাড়া প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি পড়তে হচ্ছে। এই প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনির ক্ষেত্রেও কিন্তু আমাদের টেক্সটটা খুব ভালো করে গুছিয়ে পড়তে হবে, যেরকম বলছিলাম। এবার যেহেতু আমরা 11-12 এর জন্য পরীক্ষা দিতে চলেছি, তাই একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইগুলো রয়েছে, সাহিত্য চর্চা, সাহিত্য কথা, সেটা পড়তে হবে। এছাড়া দেখবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দুটি বই আছে, আমি বইগুলোর ছবিও দেখাবো। বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণী, আর বাঙালি ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস দ্বাদশ শ্রেণী। এখানে বলে রাখি যে নতুন সেমিস্টারের যে বই নিয়ে একটা বিভ্রান্তি হচ্ছে। যদি পুরনো সিলেবাসে পরীক্ষা হয়, এখন অব্দি যা খবর, তাতে করে নতুন যে সকল সেমিস্টারের যে নতুন বইগুলো সেগুলো আশা করি পড়তে হবে না। আমাদের ডিটেলস নোটিফিকেশনের ওপর তার জন্য অপেক্ষা করতে হবে। আর যদি পড়তে হয় তার জন্য কিছু কিছু পিডিএফ, সেটা তোমাদের অতি অবশ্যই তোমরা সেটা গ্রুপে পেয়ে যাবে, এবং নেটেও সেটা তোমরা দেখতে পারবে, কারণ পর্ষদ থেকে ইতিমধ্যে সেগুলো পাবলিশ করেছে। তবে এখন অব্দি যা খবর, আজকের এই মোটামুটি 8:30 বাজে, তা অব্দি যতখানি জানি যে তোমাদের পুরনো যে সিলেবাসটা তোমরা এখন দেখছো, এই সিলেবাসই পরীক্ষা হওয়ার সম্ভাবনা। এখানেও আমরা এতক্ষণ ধরে এই যে আলোচনা করলাম ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য, যা যা বললাম, দেখো এই 9-10 যা পড়েছিলাম 11-12 কিন্তু সে একই জিনিস রয়েছে। ব্যাকরণের ক্ষেত্রেও দেখো ধ্বনি বলো, উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়, শব্দ ভান্ডার, শব্দ ভান্ডারে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব শব্দ, যেমন সংস্কৃত থেকে হুবহু যেগুলো চলে এসেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। আবার
কিছুটা পরিবর্তন হয়ে যখন বাংলায় ব্যবহৃত হচ্ছে সেটা অর্থ তৎসম, আর যখন পুরোটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটা তদ্ভব শব্দ। তারপরে দেশি শব্দ, বিদেশি শব্দ, চীনা ভাষার শব্দ, যেমন চা এসেছে চীনা ভাষা থেকে। কিছু আঞ্চলিক শব্দ আছে, যেমন হরতাল শব্দটি গুজরাটি শব্দ একটি। এছাড়া সমাস, বাক্য, কারক, অকারক, সম্পর্ক, বাচ্য ইত্যাদি। এখানে দেখো একটা লাইন লেখা আছে, এছাড়াও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত একাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও সংস্কৃতির ভাষা অংশ, দ্বাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস গ্রন্থের ভাষা অংশ অবলম্বনে প্রশ্ন রচিত হবে। অর্থাৎ ওই যে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস যে বইটা, আমি আরেকবার বইটা দেখাচ্ছি, এই পোর্শনটা দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এর এই দুটি বইয়ের ক্ষেত্রে এদের কিন্তু ক খ প্রত্যেকটি বই দুটি করে ভাগ আছে। একটা সাহিত্যের, শিল্প সাহিত্যের ইতিহাস বা সংস্কৃতির ইতিহাস, আর একটা ভাষাগত যে অংশ। অর্থাৎ দুটোই কিন্তু পড়তে হবে আমাদের, ক বিভাগটাও পড়তে হবে, খ বিভাগটাও পড়তে হবে, দুটি বইয়েরই। একাদশ শ্রেণীর ক্ষেত্রেও ক বিভাগ খ বিভাগ পড়তে হবে, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও ক বিভাগ খ বিভাগ পড়তে হবে। এইভাবে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। এছাড়া এই যে সাহিত্যের রূপরীতি যে অংশটা আছে, এই নিয়ে অনেকের কনফিউশন থাকে। এখানে আমরা অশোক কুমার মিশ্র, কুন্তল চট্টোপাধ্যায়ের বই, এছাড়া যে স্টাডি মেটেরিয়ালস সেগুলো আমরা ফলো করতে পারি। এখানে মহাকাব্য কি, মহাকাব্যের বৈশিষ্ট্য কি, গীতিকাব্য কি, গীতিকাব্য কারা কারা লিখেছেন, গীতিকাব্যের কি কি বৈশিষ্ট্য, ট্র্যাজেডি নাটক কি। তারপর যেমন একটা আছে যে গ্রিক যে ট্র্যাজেডি, আমরা তাতে দেখতাম যে নায়ক নায়িকা মানে শেষ পর্যন্ত নায়ক নায়িকার মিলন হতো না, এটা গ্রিক ট্র্যাজেডির বৈশিষ্ট্য। এবং আমরা এই ট্র্যাজেডি নাটক দেখতে গিয়ে আমাদের মধ্যে একটা ভাবমোক্ষণ বা ক্যাথারসিস ঘটতো। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে এ নিয়ে বহু আলোচনা করেছেন। এছাড়া এই যে কমেডি বা প্রহসন বা একাঙ্কের যে বৈশিষ্ট্য, যে শ্রেণী বিভাজন, সেগুলো আমাদের পড়তে হবে। ঠিক একইভাবে উপন্যাসের যে বিভিন্ন রকম শ্রেণী বিভাজন, সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। ছোট গল্পের ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে, প্রবন্ধের যে রূপ বৈচিত্র্য, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তক সম্পর্কে আমি একটুখানি তোমাদেরকে বলে দিই বইগুলো কেমন দেখতে হয়। ইতিমধ্যে তো বলে দিয়েছি যে বিএসসিসিআই যে ওয়েবসাইট আছে সেখান থেকে বইগুলো পেয়ে যাবে, এছাড়া নেটেও তোমরা ডাউনলোড করতে পারো। তারপরে এটা আলোচনা করে বইয়ের নাম, যেটা তোমাদের প্রশ্ন থাকে যে কোন বই পড়বো, সেটাও ছবি আকারে, যাতে করে তোমাদের হয়তো আমি ক্লাসে বলে গেলাম সঠিকভাবে সকলে হয়তো নোট ডাউন করতে পারলে না, তাই ছবি আকারেও কিন্তু পিপিটিতে রাখা হয়েছে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে কি ধরনের প্রশ্ন আসবে এবং প্রস্তুতির ক্ষেত্রে বেশ কিছু টিপস, সেটা তোমাদের আজকে আলোচনা করে দেবো। তারপরে তোমাদের থেকে প্রশ্ন দেবো, তাই একদম ক্লাসের শেষ অবধি তোমরা সকলে থাকো। দেখো এই যে নবম এবং দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বই দুটি কিন্তু এরকম দেখতে হয়। তোমরা এর পিডিএফ কিন্তু বিএসসিসিআই এর ওয়েবসাইটে পেয়ে যাবে। তারপরে দেখো এই যে সাহিত্য সম্ভার বই দুটি এরকম কিন্তু দেখতে হয়, তার উপরের কভারটা। হ্যাঁ, টেক্সটের ক্ষেত্রে যদি টেক্সট জোগাড় করতে পারো তাহলে তার মতো উপকার কিছু হয় না। কারণ যতই তুমি মোবাইলে পড়ো বা ল্যাপটপে পড়ো বা ডেস্কটপে পড়ো, সকলের ক্ষেত্রে যেটা হয় আমরা দাগাতে কিন্তু একটু অসুবিধা হয়, কারণ লাইন বাই লাইন পড়ি তো, এবং ছোটবেলা থেকে একটা দাগিয়ে পড়ার অভ্যেস আমাদের এখনো রয়ে গেছে। তাই যদি বইগুলো একটু কারো থেকে নিয়ে কয়েক মাসের জন্য যদি একটু জোগাড় করতে পারো, কারণ এই বইগুলো সত্যি কথা বাজারে কিনতে পাওয়া যায় না, পুরনো কারো থেকে জোগাড় করতে পারো তাহলে সব থেকে বেশি উপকার হয়। এছাড়া দেখো প্রফেসর শঙ্কুর ডায়েরি, এখানে 5টি মতো গল্প রয়েছে, ভালো করে পড়লেই হয়ে যাবে। করভাস রয়েছে, স্বর্ণপর্ণী রয়েছে, এছাড়া আরো যে বিভিন্ন রকম গল্প রয়েছে সেগুলো পড়তে হবে। আর কোনি সিনেমাটা দেখে নিতে পারো, তাহলে কিন্তু প্রথমেই যদি সিনেমাটা দেখে ফেলো একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এই যে খিদ্দা বা এই যে কোনি যে লড়াই, তার একটা সিনেমাটা খুব সুন্দর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা, দেখে নিতে পারো। এবার আসি সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে। দেখো আমরা যে বইগুলো পড়তে পারি, সুকুমার সেন যে খণ্ডগুলো আছে বাংলা সাহিত্যের ইতিহাসে, 4টি মতো খণ্ড, সেটা আমরা দেখতে পারি। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রায় 8টি মতো খণ্ড আছে, যদি একসাথে 8টা খণ্ড কেনার না সকলের পক্ষে সম্ভব নয়, তাই এরকম নীল বা লাল রঙের কভারে একটি খণ্ডের মধ্যে সমগ্রটা দিয়ে আছে, সেই বইটা দেখতে পারো। আর লাইব্রেরির যদি কার্ড থাকে তাহলে লাইব্রেরি গিয়ে সেই 8টি খণ্ড একটু দেখে নিতে পারো। এছাড়া যে আরো যে সাহিত্য ইতিহাসের যে উল্লেখযোগ্য বই আছে তার মধ্যে দেবেশ আচার্য আছে, আধুনিক বাংলা সাহিত্য ইতিহাসের মধ্যে তপন কুমার চট্টোপাধ্যায় আছে, এছাড়া পার্থ চট্টোপাধ্যায় আছে। তারপরে আমরা ক্ষেত্রগুপ্তের বইটা পড়তে পারি। এরকম বহু বাংলা সাহিত্য ইতিহাসে প্রচুর বই আছে, সেই সকল বই কিন্তু আমরা ভালোভাবে কিন্তু অধ্যয়ন করতেই পারি।
এই সকল বইয়ের মাধ্যমে বাংলা সাহিত্য ইতিহাস সম্পর্কে কিন্তু আমাদের একটা ভালো ধারণা কিন্তু জন্মে যাবে। এবার আসি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথমে সবাইকে বলবো, এই বাণী সংসদের একদম ডান দিকে কালীপদ চৌধুরীর এই যে বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ যে লাল রঙের কভার আছে 9-10, যদি কারো বেসিকটা একটু দুর্বল হয় বা ভুলে গিয়ে থাকো ধ্বনি বর্ণ শব্দ, তাহলে এইটাও কিনতে পারো। বইগুলোর দাম খুব বেশি নয়, পুরনো বই হাফ দামে পেয়ে যাবেন, নতুন বই মোটামুটি 90-100 টাকার মধ্যে। তাহলে পুরনো বই 50 টাকা 60 টাকা মতো হবে। কিনে নিয়ে একটা ধারণা তৈরি করে তারপরে একটু উচ্চতর বাংলা ব্যাকরণ বইটা, বামনদেব চক্রবর্তীর যে বইটা রয়েছে, একটু আরো ডিটেলসে জানার জন্য সে বইটা দেখতে পারো। এছাড়া রামেশ্বর সায়ের বই দেখতে পারো। এছাড়া আরো যে বইগুলো দেখতে পারো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই যে লিটন দত্তের বইটা দেখতে পারো, অমল পালের যে বইটা সেটা দেখতে পারো নবম দশম শ্রেণী, শীষ মৌলিকের যদি বই পাও সেটা দেখতে পারো। ব্যাকরণের জন্য এই সকল বই একদম এনাফ, যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, এবার এই যে দেশ বিদেশের সাহিত্য যেটা বলছিলাম, দেখো কালিদাস, শূদ্রক বলো, আর্নেস্ট হেমিংওয়ে বলো, এনাদের একক জীবন কাহিনী, একক কর্মকাণ্ড নিয়ে প্রচুর বই আছে যে একজন সম্পর্কে লেখা হয়েছে। কিন্তু এই যে ভারতীয় সাহিত্যের 10 জন, আন্তর্জাতিক সাহিত্যের 10 জন, তোমার পরীক্ষার জন্য এরকম বাজারে কিন্তু তুমি কোনো বই পাবে না যেখানে এই শুধুমাত্র এই 10 জন 20 জনকে নিয়ে লেখা হয়েছে। একজন লিখেছেন এই বই, তার নাম হচ্ছে দেশ বিদেশের সাহিত্য, বইটির নাম, আর লেখকের নাম দেখো সন্তোষ অধিকারী। সন্তোষ অধিকারী, বইটির নাম হচ্ছে দেশ বিদেশের সাহিত্য। এই বইটাই কিন্তু তোমরা অতি অবশ্যই কিন্তু খুব সুন্দর করে তোমরা সবটা পেয়ে যাবে। এই বইটা তোমরা যে বিএসসিসিআই এর যে বই বিপণী রয়েছে সেখান থেকে কিনতে পারো, বা বাজারের যে কোনো তোমার হচ্ছে যে বইয়ের দোকান আছে সেখান থেকেও কিনতে পারো। এইবার আমরা এই যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো একাদশ শ্রেণীর সাহিত্য চর্চা, দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চার যে মূল যে কভারটা সেটা এরকম দেখতে হয়। এবার সাহিত্য কথার ক্ষেত্রে একাদশ দ্বাদশ শ্রেণীর বইটা এরকম দেখতে হয়। এছাড়া বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বইগুলো এরকম দেখতে হয়। তাহলে এছাড়া আর যেগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন সাহিত্যের রূপরীতির ক্ষেত্রে যেটা আমি একটু আগে বলছিলাম, অশোক কুমার মিশ্র এবং কুন্তল চট্টোপাধ্যায়ের বই, অশোক কুমার মিশ্রের সাহিত্যের রূপরীতি কোষ বইটি বা কুন্তল চট্টোপাধ্যায়ের সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ, এই বই দুটি কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং উপকারী বই। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের বই সংক্রান্ত, সিলেবাস সংক্রান্ত আলোচনা। এবার কি, এবার হচ্ছে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। একদম ক্লাসের শেষ অবধি থাকো এবং আশা করি তাহলে সামগ্রিকভাবে তোমরা একটা উপকার পাবে। প্রশ্ন সাধারণত ফরম্যাট 3 ধরনের হয়, একটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, একটা স্তম্ভ মেলানো এবং ওয়ান লাইনার, অর্থাৎ 4টে অপশন থাকবে, যে কোনো একটা অপশন চুজ করতে হবে। প্রশ্নের কিন্তু ধরনও দুরকম হবে, একটা পুরোপুরি হুবহু কে বলেছে, কেন বলেছে, কাকে বলেছে এরকম, আরেকটা থাকবে হচ্ছে ওই পেডাগগিক যেরকম প্রশ্ন হয়, ধারণা ভিত্তিক, চাইল্ড সাইকোলজি যেরকম প্রশ্ন হয় সেরকম ধারণা ভিত্তিক কনসেপচুয়াল প্রশ্ন হবে। অর্থাৎ শুধু মুখস্থ করে গেলে হবে না, যে এর মধ্যে কি মনে হয় এরকম প্রশ্ন, তখন কিন্তু একটু ভেবে চিন্তে তোমাকে উত্তরটা দিতে হবে। এরকম প্রশ্ন যে সংখ্যায় খুব থাকবে তা নয়, আসলে এই ধরনের প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে করে সামগ্রিকভাবে মেধাটা যাচাই করা যায়। আমাদেরকে প্রশ্নের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে অতি অবশ্যই আমাদেরকে একটা স্ট্র্যাটেজি অনুযায়ী প্রশ্নটা করতে হবে। প্রথমেই আমাকে লক্ষ্য রাখতে হবে যেগুলো আমি পারছি সেগুলো আমি করে ফেলা, কারণ একটা কাট আপ ঠিকঠাক ভাবে আমাকে রাখতে হবে। হ্যাঁ, এবার কাট আপটা একটু বেশিই থাকবে, এইটুকুনি মাথায় রেখো। ফর্ম ফিল আপ কতজন করলো, কিরকম কি করলো, তারপর কাট আপটা এই মুহূর্তে বলা যাবে না, পরবর্তীতে বলা যাবে, ঠিক আছে? তবে কাট আপ বেশিই থাকবে, ঠিক আছে? অন্তত জেনারেল হলে 70-75 রাখার অতি অবশ্যই চেষ্টা করবে। 75 হলে সব থেকে ভালো, অতি অবশ্যই জেনারেলদের ক্ষেত্রে বললাম। আর রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 65, এরকম 60-65, তবে 65 রেখো, তাহলে সব থেকে সুবিধা। এই কাট আপটা 5-10 নাম্বার বাড়া কমা করতেই পারে, বারবার বলছি, কারণ ফর্ম ফিল আপ এখন হয়নি, ফর্ম ফিল আপ হবে, প্রশ্ন কেমন হবে আমরা কেউ এখনো জানি না, ঠিক আছে? আর পুরনো সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তার মানে সবারই সবটা জানা, তাই কাট আপ কিন্তু বেশিই থাকবে, 5-10 নাম্বার
হয়তো বেশি থাকবে আমি যা বললাম তার থেকে। এইভাবে কিন্তু প্র্যাকটিস নাও, এবং সকলকে বলছি প্র্যাকটিসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় করো। প্রথমে 4 থেকে 4 ঘন্টা প্রতিদিন দিয়ে শুরু করো, তারপরে সেটাকে 10 দিন 15 দিন পর 6 ঘন্টায় নিয়ে যাও, তার 10 দিন 15 দিন পর সেটাকে 8 ঘন্টায় নিয়ে যাও, এইভাবে 8টাকে 10, 10 থেকে 12, এবং পরীক্ষার আগে আগে সেটা যদি 14 ঘন্টা হয় সব থেকে ভালো। হয়তো অবিশ্বাস্য লাগছে, স্যার মুখের বলে দিলেন, কাজটা কিন্তু অত সহজ। আমি এটা আজকে করতে বলছি না, এটা অন্তত 14 ঘন্টাটা হতে 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 তোমার ওই পরীক্ষার আগে আগে চলে যাবে। আপাতত 4 ঘন্টা দিয়ে শুরু করো। সেই 4 ঘন্টা প্রত্যেক সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, বিকেলে রাতে 1 ঘন্টা। প্রত্যেকের রুটিন এক হবে না, কারণ কেউ হয়তো, প্রত্যেকেই তোমরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত, সংসার রয়েছে অনেকেরই, তাই কারো হয়তো সকালে সময় হবে, কারো হয়তো দুপুরে সময় হবে, কারো হয়তো রাতে। যে যার মতো করে রুটিন তৈরি করো, কারণ প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের জীবনের সংগ্রামের গল্প আলাদা। তাই এটা শুধু মাথায় রেখো যেন প্রত্যেকদিন আপাতত এখন 4 ঘন্টা করে পড়তে পারি। এবং প্রত্যেককে বলছি, অবাস্তব কোনো রুটিন করো না যে আজকের মধ্যে পুরো মঙ্গল কাব্য কমপ্লিট করে ফেলবো। সম্ভব তুমি যদি না পারো তাহলে এরকম কোনো কিছু করো না, কারণ প্রথম যেটা পড়ছো সেই পড়াটা যেন কংক্রিট হয়, যাতে তুমি শুধু ওই রিডিং পড়ার জন্য নয়, কারণ তোমাকে তথ্য জানতে হবে। সিলেবাস শেষ করার থেকে সিলেবাসটা কেমন ভাবে শেষ করলে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ভেতর থেকে প্রশ্ন আসবে, কারণ এটা সাবজেক্ট, তোমার নিজের সাবজেক্টের পরীক্ষা। তারপরে রাতের বেলা কিন্তু অতি অবশ্যই সারাদিন যেটা পড়লে, রাতে বইটা বন্ধ করার আগে কিন্তু অতি অবশ্যই সারাদিন যা পড়লে সেটা অতি অবশ্যই রিভিশন দেবে। রিভিশনের পরিমাণ যত বেশি হবে তত সেই বিষয় সম্পর্কে তোমার ধারণা কংক্রিট হবে, মজবুত হবে। পরের দিন সকালে তুমি নতুন পড়া শুরু করবার আগে আগের দিনের যে পড়াটা তুমি পড়েছিলে সেটা একটিবার রিভিশন দিয়ে নিও। হয়তো 10টা প্রশ্ন পড়েছিলে, দেখবে 6টা খুব ভালো মনে পড়ছে, 2টো আবছা মনে পড়ছে, আর 2টো মনেই পড়ছে না। তার মানে কি বাকি 4টে প্রশ্ন তোমার ঠিক করে হয়নি। তাহলে তোমার উচিত কি, কোনো কিছু পেন্ডিং না রেখে সেই 4টে প্রশ্ন পড়ে নিয়ে তারপরে নতুন পড়ায় হাত দেওয়া। অর্থাৎ আমি যেটা করব সেটা সলিড, অর্থাৎ যেটুকুনি করেছি সেখান থেকে যা প্রশ্নই আসুক আমি যেন সেটা পারি। প্রথমবার পড়ার ক্ষেত্রে বা সিলেবাস শেষ করার ক্ষেত্রে আমাদের সময় একটু বেশি লাগবে। এই কম সময়ের মধ্যে হলেও আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। সময় ভাগ করে নাও, সেই অনুযায়ী পড়ো। রুটিন আলাদা প্রত্যেকের হতেই পারে, কারণ প্রত্যেকের একটু আগেই বললাম জীবন আলাদা, জীবনের রুটিন আলাদা, জীবনের সংগ্রামের গল্পও আলাদা। এর পাশাপাশি যেটা করবে, তোমাদের সকলকে বলছি লেখার অভ্যেস তৈরি করো, যে ফিরিয়ে আনতে হবে লেখার অভ্যেস। কেন? কারণ তুমি যত বেশি খাতায় লিখবে পরীক্ষার আগে, সেই খাতাটাই তুমি কিন্তু বারবার করে তুমি নজর দিতে পারবে, চোখ বুলিয়ে নিতে পারবে। কারণ পরীক্ষার আগের দিন তো তুমি আর টেক্সট পড়বে না লাইন বাই লাইন, ওই খাতাটায় দেখেই তুমি চলে যাবে। আর খাতায় নিচে হাতে যেহেতু লিখছো, দেখবে আমাদের চোখ যেটা দেখে না সেটা চট করে আমরা ভুলি না। কিন্তু আমি নিজে যেই জায়গায় গিয়েছিলাম, যেসব জিনিস চোখ দিয়ে দেখেছি, সেটা আমি আজ থেকে 10 বছর পর হলেও বলে দিতে পারি, কিন্তু কারো কথার মাধ্যমে শুনলাম সেটা কিন্তু অত গুছিয়ে বলতে পারি না। তাই চোখ দিয়ে যদি লেখো সেই যে জিনিসটা, পরীক্ষার হলে কিন্তু মনে থাকবে যে আমার খাতার অমুক জায়গায় এটা লেখা রয়েছে। এই লেখার অভ্যেসটা তৈরি করতে হবে, এর মধ্যে দিয়েই সাকসেস আসবে। একটা কথাই মাথায় রেখো যে পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু নেই। এইবার তোমাদের যাবতীয় যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আমাকে করো, আমি অতি অবশ্যই এক এক করে সেই উত্তর দেব।